বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা এবং যারা এই ভিডিওটি দেখছেন, সকলকে দিনাজপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগ পরিবারের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি অনার্স প্রথম বর্ষের একটি ক্লাস নিব। অনেকদিন পর অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে আমি নতুন একটি কোর্স নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। সে কোর্সটির নাম হচ্ছে তাপগতিবিদ্যা ও বিকিরণ। এই অধ্যায়ে এই কোর্সটির একটি অধ্যায়, পঞ্চম অধ্যায় আমি এখানে আলোচনা করতে যাচ্ছি। তো দেখা যাক পঞ্চম অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব সে বিষয়গুলো কি কি। প্রথমেই আমি আজকে যে বিষয়গুলো মূলত আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে পথগামী প্রক্রিয়া, অপত্যগামী প্রক্রিয়া, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এন্ট্রপি, আদর্শ গ্যাসের জন্য এন্ট্রপি রাশিমালা। এর মাঝখানে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো দেখা যাক যে পথগামী প্রক্রিয়া বা পথগামী প্রক্রিয়াটা কি। পথগামী প্রক্রিয়া বা প্রত্যাবর্তী প্রক্রিয়া, প্রত্যাগামী প্রক্রিয়া বা প্রত্যাবর্তী প্রক্রিয়া। তো তাপ বিজ্ঞানে বা তাপের ক্ষেত্রে কোনো একটা বস্তুর ক্ষেত্রে যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে, সেই প্রক্রিয়াটা অর্থাৎ সম্মুখগামী ও বিপরীতগামী প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে তাপ এবং কাজের সমান এবং তাপের সমান ও বিপরীতমুখী হয়, সেই প্রক্রিয়াটা হচ্ছে পথগামী প্রক্রিয়া। তবে এই প্রক্রিয়াটা যেমন একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, এই যেমন ধরো এটা, তো এখান থেকে ধরো তাপ এখান থেকে এখানে আসলো, ঠিক আছে। তো একটা বিন্দু ধরো এ বিন্দু, এটা একটা বিন্দু হচ্ছে বি। তো এপাশে আয়তন, এপাশে দিলাম আয়তন চাপ। তো এখান থেকে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে, এ বিন্দু থেকে বি বিন্দু অবস্থায় পরিবর্তিত হলো অবস্থানের সময় কিউ পরিমাণ তাপ যদি গ্রহণ করে মাধ্যম বা সিস্টেমটি, কি পরিমাণ তাপ যদি গ্রহণ করে এবং সমপরিমাণ কাজ কি করে সম্পাদন করে। আবার পশ্চাৎগামী প্রক্রিয়ায় আবার যদি এটা এদিক থেকে এদিক যাত্রা শুরু করে এদিক আসে, তো সেই সেম পরিমাণ তাপ কি করবে, ছাড়বে এবং সেই পরিমাণ কাজ সম্পন্ন করবে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে পথগামী একটি প্রক্রিয়া, অর্থাৎ বিপরীতমুখী হয়ে ওটা প্রত্যাবর্তন করবে। আচ্ছা, অপথগামী প্রক্রিয়াটা কি? তাহলে অপ্রত্যাগামী প্রক্রিয়াটা কি? তাহলে যে প্রক্রিয়া কি করে প্রত্যাগামী প্রক্রিয়া নয়, অর্থাৎ প্রত্যাগামী প্রক্রিয়ার মতো আচরণ করে না, সেই প্রক্রিয়াটা হচ্ছে কি একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, অর্থাৎ এই বি বিন্দু থেকে এ বিন্দুতে যেতে পারে না, শুধু এই বিন্দু থেকে বি বিন্দুতে আসবে, কিন্তু বি বিন্দু থেকে এ বিন্দুতে যেতে পারবে না। যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে কি অপ্রত্যাগামী প্রক্রিয়া। তাহলে এটা হচ্ছে আমার অপ্রত্যাগামী প্রক্রিয়া। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অপ্রত্যাগামী। তো এই অপ্রত্যাগামী প্রক্রিয়া, প্রত্যাগামী প্রক্রিয়া এটা বেসিক একটা ধারণা। এটার মধ্যে কিছু পার্থক্য আছে যেটা তোমরা উচ্চ মাধ্যমিকে পড়ে আসছো। আমি আর সেই পার্থক্যটা এখানে আলোচনা না করি। আমরা দেখি তাপ গতিবিদ্যা কয়েকটি সূত্র। তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এর আগে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আছে, যে তোমরা উচ্চ মাধ্যমিকে পড়েছিলাম। দ্বিতীয় সূত্রটিও তোমরা পড়েছো, কিন্তু আমরা পরবর্তীতে আরও কিছু টপিকস আছে যেগুলো আলোচনা করার ক্ষেত্রে এইটা প্রয়োজন পড়বে, যে কারণে এটা আলোচনা করছি। আর জানি না তোমাদের ক্লাসে কোথায় পর্যন্ত হয়েছে, আমি এটা শুরু করলাম আজকে, ক্লাসে স্যাররা নিয়েছেন ক্লাস। তো যাই হোক, কয়েকজন বিজ্ঞানী এই তাপগতিবিদ্যার
দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা দিয়েছেন আমি সেই বিজ্ঞানীদের মধ্যে থেকে একজন কথা বলছি, ক্লসিয়াস। বিজ্ঞানী ক্লসিয়াস একটি মতবাদ প্রদান করেন। তিনি বলেন বাহিরের সাহায্য ছাড়া, ঠিক আছে, বাহিরের সাহায্য ছাড়া স্বয়ংক্রিয় ইঞ্জিনের পক্ষে নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ সঞ্চালন সম্ভব নয়। তাহলে এক্সটার্নাল কোনো হেল্প ছাড়া, বাহিরের কোনো সাহায্য ছাড়া বলছে কি নিম্ন তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি নিম্ন তাপমাত্রার কোনো বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ কি করে সঞ্চালন করা সম্ভব নয়। অর্থাৎ এই নিচ থেকে উঁচু, অর্থাৎ পানি কি করে নিচ থেকে কখনো কি উঁচুর দিকে যাবে না যদি কোনো হেল্প আমরা কোনো প্রক্রিয়া যদি আমরা কি ব্যবহার না করি। মানে গভীর থেকে আমরা কি করি পানি তুলে আনি, ঠিক আছে, কিসের সাহায্যে, যে কোনো একটি পাম্প ব্যবহার করি বা নলকূপ, যাই হোক নিচ থেকে উপরে আনি। আর সেক্ষেত্রে একই কথায় তাপের ক্ষেত্রে সে কথাটা বলা হয়েছে যে স্বয়ংক্রিয়ভাবে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তু কোনো সাহায্য ছাড়া তাপের সঞ্চালন সম্ভব নয়, ঠিক আছে। তার উদাহরণস্বরূপ বলা যায় যে হিমায়ক যন্ত্র তৈরি করা যায় নাই, যা হিমায়ক যন্ত্র তৈরি করে শক্তি সরবরাহ দ্বারা অনবরত কাজ করতে পারে। তাহলে এমন কোনো হিমায়ক যন্ত্র তৈরি করা সম্ভব হয় না যা অনবরত শক্তি দ্বারা কাজ করে। আবার ক্যালভিন যে কথাটা বললেন, বিজ্ঞানী ক্যালভিনের মতবাদ বা ক্যালভিন যে কথাটা বলেন, ক্যালভিন বলেন যে চারপাশের শীতলতম বস্তুর তাপমাত্রার চেয়ে অধিক শীতলতম কোনো যন্ত্রের সাহায্যে অনবরত কাজ পাওয়া সম্ভব নয়। চারপাশের শীতলতম বস্তুর তাপমাত্রার চেয়ে অধিক শীতলতম তাপমাত্রার বস্তুর কোনো যন্ত্রের সাহায্যে অনবরত কাজ পাওয়া সম্ভব নয়। এটা বলেছেন ক্যালভিন। প্লাঙ্ক কি বলেন? বিজ্ঞানী প্লাঙ্কের মতে বিজ্ঞানী প্লাঙ্ক বলেন যে কোনো বস্তু অনবরত তাপ শোষণ করবে এবং তার সম্পূর্ণরূপে কি করবে, কাজে পরিণত করবে, কিন্তু যন্ত্রের কার্যপ্রণালীর কোনো পরিবর্তন ঘটবে না এমন একটি তাপ ইঞ্জিন তৈরি করা অসম্ভব। কি বলছে? যে কোনো বস্তু অনবরত তাপ শোষণ করবে না, ঠিক আছে, অনবরত তাপ শোষণ করবে না এবং তা সম্পূর্ণরূপে কাজে পরিণত করবে, কিন্তু যন্ত্রের কার্যপ্রণালীর কোনো পরিবর্তন ঘটবে না এমন কোনো তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় বা অসম্ভব। তাহলে এই সূত্রগুলো আসলে মূল কথা হচ্ছে কি, তাপ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে কোনো বাহ্যিক সাহায্য ছাড়া কি করা, চলাচল করা বা তাপ পাঠানো, এখান থেকে ওখানে ট্রান্সমিট করা বা সঞ্চালন করা সম্ভব নয়, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র, মানে মূল কথা, ঠিক আছে। তো এই তাপগতিবিদ্যার উপর ভিত্তি করে কিছু টপিকস বা কিছু বিষয় আছে, কার্নো ইঞ্জিন বা কার্নো চক্র, তারপর কার্নো ইঞ্জিনের দক্ষতা, এই যে বিষয়গুলো তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকে সুন্দর পড়ে আসছো। তো যে কারণে আমি আর বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করছি না। আমি সরাসরি চলে যাব তোমাদের একটি টপিক হচ্ছে এন্ট্রপি, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই এন্ট্রপিটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে দেখি এন্ট্রপি কি জিনিস। এন্ট্রপি একটি টার্ম, ঠিক আছে। তো এন্ট্রপি একটি টার্ম যেটা হচ্ছে কি রুদ্ধতাপ, ঠিক আছে। রুদ্ধতাপ ইয় ব্যবস্থার সাথে এটা সম্পৃক্ত, যে রুদ্ধতাপী প্রক্রিয়া কোনো বস্তু বা সিস্টেমের যে তাপীয় ধর্মটা কি করে
স্থির থাকে। তাহলে কি এন্ট্রপি হচ্ছে একটা তাপীয় ধর্ম। তো এই যে ধর্মটা কি হয়, স্থির থাকে, সেই ধর্মটাকে বলা হয় এন্ট্রপি। অর্থাৎ এন্ট্রপি হলো বস্তুর এমন একটি ভৌত ধর্ম যা রুদ্ধধাপী প্রক্রিয়ায় স্থির থাকে। যখন কোনো সিস্টেম এক অবস্থান হতে যখন কোনো সিস্টেম এক স্থান হতে অন্য অবস্থায় টি ধ্রুব তাপমাত্রায় কিউ পরিমাণ তাপ শোষণ বা বর্জন করে তখন এন্ট্রপির পরিবর্তন হবে ds সমান q বাই t, বা ওইটাকে আমরা লিখতে পারি dq বাই t। ঠিক আছে? এন্ট্রপির কিছু ভৌত ধর্ম আছে যেগুলো আমরা একটু দেখি, আলোচনা করি কি কি এগুলো ভৌত ধর্ম। এন্ট্রপি একটি প্রাকৃতিক রাশি যার মান তাপ এবং পরম তাপমাত্রার অনুপাতের সমান। তবে এন্ট্রপি একটি কি ভৌত রাশি যার মান তাপ এবং পরম তাপমাত্রার অনুপাতের সমান। এটি একটি তাপীয় ধর্ম যা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে। এটি বস্তুর তাপীয় অবস্থা নির্ধারণ করে। এন্ট্রপিকে বস্তুর তাপীয় জড়তা হিসাবে বিবেচনা করা হয়। তারপরে এটি তাপমাত্রা, চাপ, আয়তন, অন্তর্নিহিত শক্তি, চৌম্বকীয় অবস্থার ন্যায় কোনো বস্তুর অবস্থান প্রকাশ করে থাকে। এন্ট্রপি বৃদ্ধি পেলে বস্তুর মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। তারপরে তাপমাত্রা ও চাপের ন্যায় একে অনুভব করা যায় না। তারপরে একে ক্যালোরি বা ডিগ্রি আকারে প্রকাশ করা হয়। তাহলে এই ভৌত ধর্মগুলো পরীক্ষায় এসে থাকে, তোমরা এগুলো একটু আলোচনা করবা এবং দেখবা। তা এখন আমরা যে মূল জিনিসটা আজকে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আদর্শ গ্যাসের জন্য এন্ট্রপির রাশিমালা। ঠিক আছে? আদর্শ গ্যাসের জন্য এন্ট্রপির রাশিমালা। আদর্শ গ্যাসের জন্য এন্ট্রপির রাশিমালা আমরা প্রমাণ করব, যেটা হচ্ছে S2 S1 সমান Cp ln T2 বাই T1 মাইনাস R ln P2 বাই P1। এটা আমরা এখন কি করব, এই রাশিমালাটা প্রমাণ করব, আদর্শ গ্যাসের জন্য এন্ট্রপির রাশিমালা। ঠিক আছে? তো দেখা যাক, চলো শুরু করা যায় এটা কিভাবে আমরা এখন প্রমাণ করব। আচ্ছা, মনে করি একটি সিস্টেমে 1 গ্রাম অণু আদর্শ গ্যাস আছে যার চাপ P1, আয়তন V1। গ্যাসটিতে dQ পরিমাণ তাপ প্রয়োগ করলে তার আংশিক তাপমাত্রা বৃদ্ধিতে এবং আংশিক প্রসারণে, গ্যাসের আংশিক প্রসারণের যে কাজ
সম্পাদিত হয়, সেই সম্পাদিত কাজে যদি ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে সেই সম্পাদিত কাজ পিডিটি, সম্পাদিত কাজ পিডিভি। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র যা আমাদেরকে বলে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র মতে dq সমান সমান du প্লাস dw, এটা আমরা জানি। dq সমান সমান du প্লাস dw, এটা আমরা জানি। এটা আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে দিতে পারি। আবার এই যে এটাই যে সম্পাদিত কাজ dw, সম্পাদিত কাজ dw এর ভ্যালু আমরা কত পেলাম? pdv। আর তাপগতিবিদ্যা তাহলে TdS, আবার আমরা জানি dq সমান সমান TdS, একটু আগে আমরা বের করলাম। তো ফাইনালি এটা আমরা লিখতে পারি TdS du প্লাস dw, ঠিক আছে। আবার এই dw সমান সমান TdS du প্লাস pdv। আবার du সমান সমান লেখা যায় cvdt, এগুলো আমরা আগে প্রমাণ করছি। তো সুতরাং এটা লিখতে পারি TdS cvdt প্লাস pdv। এটা একটা সমীকরণ ইউজ করি, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এখন ds, এখান থেকে আমরা দেখি ds কি হয়। ds সমান সমান এই টিটা একটা ভাগ হয়ে যাবে cv dt প্লাস p dv, এটা আমরা লিখতে পারি। এটা একটু লিখি p বাই t dv, dt বাই dt, এটা সমীকরণ নাম্বার 3 দিই, ঠিক আছে। আবার আদর্শ গ্যাসের সমীকরণ হতে আমরা জানি, আবার আদর্শ গ্যাসের সমীকরণ হতে PV কি আর টি, 1 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ PV আর টি। তাহলে আমরা যেটা লিখতে পারি এখন, P বাই T সমান সমান R বাই V, লেখা যায় P বাই T সমান সমান R বাই V। এই P বাই T এর মান ওই আগের সমীকরণটাতে বসিয়ে দেই, 3 নম্বর সমীকরণে। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি ds cv dt বাই t r dv বাই v, লেখা যায় r dv বাই v। এটা আমার সমীকরণ নাম্বার 4। তো এই সমীকরণকে এখন যদি সিস্টেমের P1, এখন যদি সিস্টেমটি কি হয় P1 P2, এখন যদি সিস্টেমটি P1 P2 P3, এখন
সিস্টেমটি P1 V1 T1 অবস্থা হতে T2 V2 T2 অবস্থায় পরিবর্তিত হয়। সিস্টেমটি যদি পরিবর্তিত হয় তবে এন্ট্রপির পরিবর্তন কি দাঁড়াবে? এই সমীকরণটাকে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, এই সমীকরণটি ইন্টিগ্রেশন করে আমরা এখন দেখি কি পাই। T1 T2 T1 T2 আবার প্লাস V1 V2। তাহলে এপাশে আমরা ইন্টিগ্রেশন করলে যেটা পাবো S2 মাইনাস S1, আর এক্ষেত্রে কি CV ln, এপাশে পাবো CV ln T2 বাই T1 প্লাস এপাশে পাবো R ln V2 বাই V1। ঠিক আছে, V2 বাই V1। আবার R ইজ ইকুয়াল টু, আবার আমরা জানি R ইজ ইকুয়াল টু CP মাইনাস CV, এটা আমরা জানি। তাহলে CV ln T2 T1 প্লাস CP মাইনাস CV V2 মাইনাস V1, এটা আমরা মানটা বসিয়ে দিলাম। তো দেখা যাক এরপরে আমি এখন এক্ষেত্রে লন হবে এখন এক্ষেত্রে এটা দিয়ে এটাকে গুণ করে দিই। এই পাশে আমার S2 মাইনাস S1 আছে, CV ln T2 বাই T1 প্লাস CP ln V2 বাই V1 মাইনাস CV ln V2 বাই V1। এটাকে একদিকে করি, CV ln T2 বাই T1 মাইনাস ln V2 বাই V1 প্লাস CP ln V2 বাই V1। ঠিক আছে, এই ক্ষেত্রে যেহেতু লনের বিয়োগ আছে, সেই ক্ষেত্রে লনের আমি যদি লন 1 করে দেই তাহলে লন কি হবে? লন ভাগ হবে, অর্থাৎ T2 বাই T1 ভাগ V2 বাই V1 প্লাস CP ln V2 বাই V1। তাহলে এইটা সমীকরণ যেটা দাঁড়াবে T1 ln T1 T2 V1 আর T1 প্লাস CP ln V2 বাই V1। আবার এটা সমান সমান আমরা জানি P2 বাই V2, অর্থাৎ P2 বাই P1 সমান সমান আমরা জানি T2 V1 T2 V2, এটা আমরা জানি। তাহলে এইখানে আমরা এটা বসাতে পারি। তো যদি বসাই
তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে সিভি লন P2 বাই P1 যোগ সিপি লন V2 বাই V1। এটা আমি এখন পেলাম। আবার সিভি সমান সমান সিপি মাইনাস আর লন P2 বাই P1 সিপি V2 বাই V1। তাহলে এটার সাথে এটা গুণ হবে একবার, গুণ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সিপি লন P2 বাই P1 মাইনাস আর লন P2 বাই P1 যোগ সিপি V2 বাই V1। এটা আর এটা কি হচ্ছে আমার এখানে একটা লন রয়েছে, সিপি লন লন হবে। তাহলে সিপি কমন যদি নেই লন P2 বাই P1 ভাগ V2 বাই V1 মাইনাস আর লন P2 বাই P1। আমার ভাগ হবে না, সরি গুণ ছিল। যোগ লন এবার সিপি লনের যোগ মানে লনের গুণ, অর্থাৎ P2 V2 P1 V1 আর লন P2 বাই P1 P2 V2 P1 V1 এটা সমান সমান আমরা জানি T2 বাই T1, অর্থাৎ সিপি T2 বাই T1 মাইনাস আর লন P2 বাই P1। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি অতএব S2 মাইনাস S1 সমান সমান সিপি লন T2 বাই T1 মাইনাস আর লন T2 বাই T1। এটা হচ্ছে আর 5 নম্বর সমীকরণ। তো 5 নম্বর সমীকরণে তাপমাত্রা ও চাপের মাধ্যমে এন্ট্রপির পরিবর্তন কি পাওয়া যায়। তাহলে 5 নং সমীকরণের মাধ্যমে তাপমাত্রা ও চাপের 5 নং সমীকরণের মাধ্যমে তাপমাত্রা চাপের এন্ট্রপির পরিবর্তন চাপের মাধ্যমে এন্ট্রপির পরিবর্তন পাওয়া যায়। ইহাই এন্ট্রপি আদর্শ গ্যাসের জন্য এন্ট্রপির রাশিমালা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা পড়ে যাওয়া সহজ প্রশ্ন, যদি একবার লিখো তাহলেই মনে থাকবে আশা করি। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের আলোচ্য বিষয়সমূহ। সুতরাং পরবর্তী কোনো একদিন আবার এর পরের অংশগুলো নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হব।
ততদিন পর্যন্ত তোমরা বাকি পড়াগুলো পড়তে থাকো, এবং আশা করছি খুব শীঘ্রই তোমাদের ক্লাসরুমে দেখা হবে। তৎক্ষণাৎ তোমরা তোমাদের নিজস্ব পড়াশোনাগুলো চালিয়ে যাও, নিজ গৃহে অবস্থান করো, স্বাস্থ্যবিধি মেনে চলো, ভালো থাকো, সুস্থ থাকো, সে কামনায় আল্লাহ হাফেজ।